আচ্ছা, রেকর্ডিং তো শুরু হয়েছে। শুনতে পাচ্ছিস সততা? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ওকে, তাইলে আমি স্ক্রিন শেয়ার চলে যেতে পারি। আহ, আমরা একদম শুরু থেকেই জিনিসপত্র বলতে বলতে যাব। এটা দেখা যাচ্ছে, এটা যদি আমি একটু ঘুরাই নিই। ওকে, আচ্ছা, এটা এইভাবে, এটা মোটামুটি ক্লিয়ার। আর আমার কি কোনো ইয়ে করা দরকার? ওকে, তাহলে আমি পাশের রুমে গিয়ে স্টার্ট করি। শুনতে তো পাচ্ছিস না? হ্যাঁ, হ্যাঁ, তো শোনা যায়। ওই শুরুর দিকের 50 পেজ তো বোধহয় ইয়ার জিনিসপত্র, ওই গল্প কিচ্ছা, তো ওগুলো নিয়ে কথা বলার কোনো কিছু নাই। পরের থেকে শুরু হুম, করি, পরের অনেক জিনিসপত্রগুলো আসলে এই যে ফুরিয়ার সিরিজ থেকে এক্সাম্পল দিয়ে যেগুলো শুরু করছিল, এগুলো তো আসলে কমন সেন্সের মধ্যেই মোটামুটি ইয়ে পড়তো। মানে স্টিল কিছু কিছু কথাবার্তা বা যেগুলো পড়তে গিয়ে একটু নতুন, এগুলো সম্পর্কে আমি বলে দিই যেগুলো কাজে লাগে। আচ্ছা, এখানে কতগুলো পার্ট আছে। আহ আচ্ছা, এরকম ভেক্টর স্পেসের যে কমিউটেটিভিটি, অ্যাসোসিয়েটিভিটি, ডিস্ট্রিবিউটিভিটি, এগুলো নিয়ে আসলে কথা বলার কিছু নেই। ভেক্টর স্পেস হুম, হচ্ছে গিয়ে যে এমন একটা মানে যতগুলা কম্পোনেন্ট থাকবে অত ডাইমেনশনের একটা স্পেস, যেটার মধ্যে আমরা যে কোনো ভেক্টরকে প্রকাশ করতে পারি। নতুন জিনিস কোনো কিছুই না, লাগবে না বলা লাগবে না, এগুলো পারা যাবে। সাবস্পেসের মধ্যে যেগুলো আসলে কাজে লাগবে এগুলো একটু বলে দিই। সাবস্পেসের শর্তই হচ্ছে এক নাম্বার, যে আমার যাতে জিরো জিরো ভেক্টরটা সাবস্পেসের মধ্যে এক্সিস্ট করে। তারপরে যদি সাবস্পেসের দুইটা ভেক্টরকে অ্যাডিশন করি, সেটা যাতে যোগফলটা যাতে সাবস্পেসের মধ্যেই থাকে। আর স্কেলার মাল্টিপ্লিকেশন করলেও যেটা যাতে সাবস্পেসের মধ্যেই থাকে। মানে কথাটা কিরকম দাঁড়াইলো, যে ধরা গেল যে আমি আমি 3D থেকে একটা প্লেনকে বেছে নিচ্ছি নিচ্ছি সাবস্পেস হিসেবে। তো একটা ভেক্টর মানে দুইটা ভেক্টর ওই স্পেসের উপরে যদি নেই, তাহলে অবভিয়াসলি যোগ করলে দেখা যাবে যে প্লেনটার মধ্যেই আছে। কিন্তু প্লেনটা যদি ফাইনাইট চিন্তা করি, তাহলে দেখা যাবে যে যোগফলগুলো হয়তো বা দেখা যাবে বাইরে হয়ে যেতে পারে। তাইলে ওইটারে আমি কি বলতে পারবো না, সাবস্পেস বলতে পারবো না। সেম ভাবে স্কেলার গুণনটাও বলতেছি, যে স্কেলার গুণ করলে যদি সাবস্পেস থেকে বের হয়ে যায় তাহলে সমস্যা। এখন যে কোনো একটা ভেক্টর, মানে আমরা যখন একটা ম্যাট্রিক্স চিন্তা করি, এখানকার জিনিসপত্রের মধ্যে খুব বেশি আলাপ, মানে এগুলো তো বাচ্চাকালের জিনিসই। আমার যেটা নিয়ে আসলে কনসার্ন, আমি এই জিনিসটা নিয়ে একটু বলে দিই, যেটা আমার বারবার কাজে লাগে। আমরা যখন একটা ম্যাট্রিক্স, এটা তো অলরেডি দেখছি যে ম্যাট্রিক্সের মধ্যে যখন গুণ করতেছি, কথার কথা, ধর আমি এখানকার আমি একটা ওয়েট ম্যাট্রিক্স আছে, W2 W3 এরকম। তাহলে এটার সাথে গুণ করার জন্য আমার এরকম একটা x1 x2 x3 ছিল। তারপর বা x1 2 1 3, এরপরটাকে 2 1, x2 2, x2 3, x3 1, x3 2, x3 3। তো এগুলো যখন গুণ হইতো তখন আমরা ডিফারেন্ট ডিফারেন্ট আউটপুট পাইতাম। ওকে, কিন্তু কথা হচ্ছে এই আউটপুট গুলো আসলে কি মিন করে। যেমন আমি একটা জিনিস ভেবে ধরে নিলাম যে ধর আমরা তো এরকম একটা ইয়ে জানি যে আমাদের যেই বাস্তব দুনিয়ার যে সেট, কি বলে এটারে, কার্তেশীয় স্থানাঙ্কটা, এটা তো এইরকম। তো আমি সকালবেলা উঠে একদিন চিন্তা করলাম যে আচ্ছা, এই আমি এরকম একটা ট্রান্সফরমেশন চাই যে এখানকার প্রতিটা পয়েন্ট 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাবে, মানে লেন্থটা সেমই থাকবে বাট 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাবে। তাহলে নতুন যেই ইয়েটা তৈরি হবে ওইটা দেখতে কিরকম হবে, তার অক্ষগুলো এই টাইপের হয়ে যাবে আর কি। তো আমরা এখন তাইলে জিনিসটা ভেবে দেখি, কথার কথা, যদি আগের পয়েন্টটা ছিল হচ্ছে ধর এখানে 10, তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে জাস্ট ওয়ান দূরত্বে এই পয়েন্টটা আছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাইলে আমরা এটার মানে থেকে আমরা এটা কি জানি, 1 × cos 45 ডিগ্রি। মানে এটা আমাদের মানে আমরা আমাদের কমন সেন্স ইউজ করে যাচ্ছে, এতটুকু দূরত্ব যদি 1 হয়, কোণ যদি 45 হয়, তাহলে এটার স্থানাঙ্কগুলো কি হবে, 1 × cos 45 ডিগ্রি প্লাস এর 1 × sin 45 ডিগ্রি এই টাইপের একটা আমরা পাবো। তাহলে দেখ, আমার আগের ভেক্টরটা ছিল হচ্ছে কি 10, আর নতুন ভেক্টরটা হয়ে গেছে 1/√2, 1/√2। তাহলে এই যে এরকম ভাবে আমার যদি ইয়ে থাকে, ধর আহ, আমি যদি ট্রান্সফরমেশন ঘটাইতে চাই, এই ট্রান্সফরমেশন গুলা ঘটানোর জন্য আমরা এই ম্যাট্রিক্স গুলো ব্যবহার করি। সোজা কথা, তো ম্যাট্রিক্স এর মধ্যে আসলে কি থাকে। তো ধর আমার 10 ছিল হচ্ছে গিয়ে প্রথম ইয়েটা, ম্যাট্রিক্সটা, মানে সরি প্রথম ভেক্টরটা, প্রথম যেই একক ভেক্টর সেটা।
এখন মানে আচ্ছা এখানে একটা জিনিস বলে নি তাহলে বুঝতে সুবিধা হবে, যে ধর আমরা 1001 এটারে আমরা ইউনিট ভেক্টর বলি। কেন ইউনিট ভেক্টর বলি? ধর এটার সাথে আমি একটা ভেক্টর 32 গুণ করলাম, ভেক্টর 32 গুণ করলে দেখবি সে ফাইনালি ভেক্টর 32 আসতেছে। তার মানে এটার কোনো ট্রান্সফরমেশন হচ্ছে না। তার মানে আমি কোনো আমার সিস্টেমের মধ্যে 32 একটা পয়েন্ট নিছি, ওই পয়েন্টটাকে আমরা যদি এই সেম জিনিসটা দিয়ে গুণ করি তাহলে ওই পয়েন্টটা ওই জায়গাতে থাকবে, তাহলে এটার কোনো ট্রান্সফরমেশন হয় না। এই কারণে এটা ইউনিট ভেক্টর বল, মানে ইউনিট ম্যাট্রিক্স বলি আমরা। তো ইউনিট ম্যাট্রিক্স যদি এইটা হয় তাহলে বুঝতেছিস যে আচ্ছা, তাহলে আমাদের যেই অন্য ইয়েগুলো আছে, মানে অন্য জায়গার মধ্যে ট্রান্সফরমেশন ঘটাইতে হইলে আমরা আমরা কি ব্যবহার করবো? ম্যাট্রিক্স ব্যবহার করবো। তো ওই ম্যাট্রিক্সের মধ্যে আমরা কলাম বরাবর এই ধরনের প্রতিটা ম্যাট্রিক্স মানে মানে দেখ আগে আমাদের বেস ভেক্টর ছিল 10, ওকে 10 এই ভেক্টরটা, তো ও এখন নতুন ভাবে কি হয়ে গেছে, 1/√2 আর 1/√2 এ চলে আসবে। ভালো কথা। আর আমাদের আগের ধর 0 1 ভেক্টর, ও যদি ঘুরে যায় তাহলে ও এই দিকে যাবে, এবং দেখা যাবে কি তার মান হচ্ছে মাইনাসের 1/√2 আর প্লাসের 1/√2। তা মাইনাসের 1/√2 আর প্লাসের 1/√2 যদি হয় তাহলে চল আমরা এটা বসাই দিই, মাইনাসের 1/√2 প্লাসের 1/√2। এখন আমাদের কাজ হলো দেখি তো আমাদের এই ইয়েগুলা কাজ করছে কিনা, মানে এই ট্রান্সফরমেশনটা কাজ করছে কিনা। তাহলে দেখ আমাদের ট্রান্সফরমেশনের মধ্যে আমরা 10 পয়েন্টটাকে ইয়ে করি, তাহলে 10 পয়েন্টটাকে যদি আমরা এটা দিয়ে গুণ করি তাহলে দেখতো কি কি আসে। 1/√2 ওয়ানের সাথে আর জিরোর সাথে ইয়ে করলে 1/√2 আসবে, করলাম। নিচেরটাও যদি আমরা গুণ করি তাহলে দেখ 1/√2 আসতেছে। তাহলে দেখতো মানে এক্স্যাক্টলি মানে আমরা আমাদের 10 ভেক্টরটাকে এই ম্যাট্রিক্স সাথে ট্রান্সফরমেশন করতে পারছি না। মানে ট্রান্সফরমেশনটা যে হয়েছে এটা তো বোঝা গেছে নাকি? হ্যাঁ, হ্যাঁ। তার মানে ম্যাট্রিক্স জিনিসটা অ্যাকচুয়ালি আমরা পুরোটা ট্রান্সফরমেশনের জন্য ইউজ করি, এটা হচ্ছে কি সবার সবচেয়ে মেইন কথা। তাহলে আমরা কি বুঝলাম, যে ম্যাট্রিক্সের মধ্যে যদি ট্রান্সফরমেশন ঘটাইতে হয় তাহলে আমরা যেই ট্রান্সফরমেশন হয়ে গেছে এই টাইপের একক ভেক্টরগুলোরে কলাম বরাবর রাখবো। তো এইটাই আমাদের কাজে লাগবে, এটা নিয়ে আমাদের কোনো কথাবার্তা নেই। তো এখন আসে হচ্ছে কি নাল স্পেস বা রেঞ্জ। নাল স্পেসের মধ্যে এখন চিন্তা কর, মনে কর আমি একটা যে কোনো একটা ভেক্টর, এটার জন্য আমি একটা ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স ব্যবহার করছি ওই ভেক্টরটার উপরে। তো জিনিসটা যদি এমন হয় যে দুনিয়া যে কোনো ভেক্টরে আমি ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সের সাথে যদি গুণ করি এবং তার কারণে যদি আমি একটা একদম পুরো 0 0 ভেক্টর পাই, তার মানে দুনিয়ার সকল ভেক্টরে ও প্যাকেট করে একদম 0 পয়েন্টে নিয়ে আসতেছে। তার মানে একটা 3D ভেক্টর ছিল বা 2D ভেক্টর ছিল, ওই ম্যাট্রিক্স যখন ট্রান্সফরমেশন করলো সবাই এসে কি হয়েছে, খালি 0 0 0 0, সবগুলোই 0। তাইলে আমরা এমন ট্রান্সফরমেশনটাকে কি বলবো? নাল স্পেস বলবো। আর রেঞ্জ কাকে বলবো? ধরে নিলাম আমাদের সবগুলা ভেক্টর ছিল হচ্ছে কি 3Dর মধ্যে, ওই 3D ভেক্টর গুলা আমি যখন গুণ করা শুরু করলাম দেখা গেল যে সবকিছু ঠিক আছে, কিন্তু সে রেজাল্টটা আনতেছে 2Dর মধ্যে। কিরকম কথাটা? মনে কর আমার একটা ভেক্টর হচ্ছে কি 3 1 2, আমি চাই এমন ভাবে জিনিসটাকে হ্যান্ডেল করতে যাতে আমার ফাইনাল রেজাল্ট আসে হচ্ছে কি 3 1, তার মানে তার জেড অক্ষ বরাবর জিনিসপত্র কলাপস করা যাবে। আচ্ছা, এই কাজটা আমরা কেমনে করতে পারি? 3 1, তাহলে আমরা এটার আকারটা একটু দেখি। এইটার আকারটা হচ্ছে গিয়ে কত, 2/1, আর এটা হচ্ছে কি আমাদের কত, 3/1। তাহলে আমরা বুঝলাম কি যে আমার এখানকার একটা ম্যাট্রিক্স থাকতে হবে যে কিনা হবে কি 2/3 এই টাইপের। তাহলে 2/3 যদি হয় তাহলে দুইটা সারি আর তিনটা কলামের আমি একটা ম্যাট্রিক্স নিছি, তাকে গুণ করছি, গুণ করার পরে এমন কিছু একটা হয়েছে যার কারণে কি হয়েছে যে আমার ইয়েগুলা কি লাস্ট এরিয়াটা 0 চলে আসছে। তো দেখ আমি এক্স্যাক্টলি এই কাজটা এইভাবেই করতে পারি যে 3 1, আমি তো 3 চাই আর শুরুতে, আর বাকিগুলো চাই ইয়ে। তাইলে দেখ আমি যদি ম্যাট্রিক্সটাকে এমনি লিখি 1 0 0, তাহলে সে 3টাকে পিক করবে, বাকিগুলোরে 0 বানাই দেবে। আর পরেরটা যদি লিখি 0 1 0, তাহলেই দেখ আমার আর থার্ড যে আহ, উপাংশটা ছিল সেটা আর এক্সিস্ট করে না। তো এই জিনিসটাকে আমরা বলেছি কি রেঞ্জ। তার মানে আমার এখন রেজাল্টেন্ট ভেক্টর গুলাকে একটা সাব স্পেসের মধ্যে আসা শুরু করছে না, ওই সাব স্পেসটাকে আমরা রেঞ্জ বলি। ঠিক আছে? তো এটা আশা করি আমি আসলে বইলা বুঝাইতে পারছি। তো এই জিনিসটাকে মানে আমি এইভাবে বুঝতে চাইছি যে দেখ আমাদের এই যে 3D যেই বক্সটা ছিল, এই বক্সটা ছিল হচ্ছে মেইন ভেক্টর। তো ওই মেইন ভেক্টরটার উপরে আমরা যখন ট্রান্সফরমেশন ঘটাইছি তখন শুধুমাত্র এই প্লেনটার উপরে আইসা ভেক্টর গুলো পড়ছে। তার মানে কি হয়েছে যে আমার এই এই লম্ব বরাবর আমরা তথ্যগুলো হারাই ফেলছি। তাহলে লম্ব বরাবর যে স্পেসটা সেটা হচ্ছে গিয়ে নাল স্পেস, আর এইখানকার যেই জিনিসপত্রগুলো আমার ইয়ের মধ্যে এসে পড়ছে ওটা হচ্ছে গিয়ে আমার রেঞ্জ। ওকে, র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স, সোজা কথায় ওই ম্যাট্রিক্সটার মধ্যে কতগুলা একদম স্বাধীন ইয়ে আছে, মানে ভেক্টর আছে।
এটা তো আমরা পড়ছিলাম যে ধর 2D যদি হয় তাহলে তার জন্য র্যাঙ্ক হওয়া যাবে সর্বোচ্চ 2। তার মানে তুই যে কোনো দুইটা ভেক্টরই নিতে পারবি, ওটা দিয়ে তুই পুরোটা স্প্যান করে ফেলতে পারবি। এখন যদি 3 নাম্বারটা নেস তাহলে দেখা যাবে কি 3 নাম্বারটা আগের দুইজন দিয়ে বানানো যায়। তাহলে 3 নাম্বারটা যদি আমার কাজে লাগাইতে হয় তাহলে আমার একটা ডাইমেনশনও বাড়াইতে হবে। তো র্যাঙ্ক কি ছিল যে আমার কত ডাইমেনশনের সে কাজকর্ম করে এবং ওই অনুযায়ী আমার কতগুলা ম্যাট্রিক্স লাগবে, সেটা ছিল হচ্ছে কি র্যাঙ্ক। ভালো কথা, সামনে আগে যাই। তো এই ধরনের অঙ্কগুলা পরে আমরা করবো, কিন্তু বেসিক আলাপগুলো আমরা শেষ করি। তো ম্যাট্রিক্সের যে ইয়েগুলা লেংথ, তারপরে এগুলো তো ওকে, এগুলো নতুন কোনো কিছু না। তো যেটা দরকার ছিল সেটা হচ্ছে কি নর্মস এর একটা বৈশিষ্ট্য হচ্ছে আহ নর্মস এর দুই তিনটা মেনটেন করা লাগে, শর্ত মেনটেন করা লাগে। সেটা হইতেছে যে আমার নর্মস গ্রেটার দেন ইকুয়াল জিরো, মানে নর্ম কখনো লেস দেন জিরো হইতে পারবে না। তারপর যদি কোনো একটা ভেক্টরের সাথে একটা স্কেলার গুণ আকারে থাকে, তাইলে ওই নর্মের সাথে জাস্ট খালি স্কেলারটা গুণ আকারে থাকবে, এরকম একটা বিষয়। আর সেটা ট্রায়াঙ্গেল ইকুয়ালিটি মেনে চলবে আর কি, যে আচ্ছা আমার যদি দুটো ভেক্টর আমি যোগ করে তার নর্ম নেই, এটা সবসময় এক্স আর ওয়াই এর নর্মের যোগফলের সমান বা তার থেকে ছোট হবে। তো ছোট হবে কখন, যখন কিনা একটা ট্রায়াঙ্গেল ফর্ম করে। আর যদি তারা একই লাইনের উপরে থাকে তাহলে কি হয় যে আচ্ছা একদম যোগফলের ইকুয়াল হয়ে যায়। তো এইখান থেকে স্যার ক্লাসের মধ্যে একটা ম্যাথ করাইছিল যে আচ্ছা এই এইটা ভ্যালিড কি ভ্যালিড না। তাইলে ভ্যালিড কি ভ্যালিড না যদি আমরা হিসাব করি তাহলে দেখা যায় আমি যেগুলো চেক করব এগুলো তো দেয়া গেছে যে এক্স সবসময় 0 থেকে বড়, ওকে। আমি বুঝলাম যে আমি এক্স এর ভ্যালু এখানে যাই দিই, স্কয়ার যেহেতু আছে এবং যোগফল যেহেতু আছে, এটা কি হবে x1 স্কয়ার প্লাস x2 স্কয়ার, এটা 0 থেকে বড় সবসময় আছে, এটা মেনটেন করবে। এরপর বলতেছে যে আলফা এক্স, মানে এক্স এর সাথে যদি আমি আলফা গুণ করি তাহলে এটা কি হয়ে যাবে, আলফা ইন্টু এক্স এর ইয়েতে থাকবে। এখন এটা হবে না। এটা হবে না, এই তো এক্স্যাক্টলি। তাহলে এই সেম জিনিসটা, আলফা হ্যাঁ স্কয়ার। সেম জিনিসটা এটা পড়াটার জন্য করতে করলে কাজে লাগবে। তো এটাই আমার বলার ছিল, এটা নিয়ে আমার কোনো ইয়ে নেই। ইনার প্রোডাক্ট এগুলো নিয়ে তো জানি, এটা বাদ দিই। আমার সবচেয়ে বেশি যেটা কাজে লাগবে সেটা হচ্ছে ইনার প্রোডাক্টে আমরা যখন দুইটা ভেক্টর আকারে লিখি, এটা তো আমরা মানে বারবার পড়তে গিয়ে কাজে লাগছে। যে ধর ইনার প্রোডাক্ট যদি আমরা দুটা ইয়ের মধ্যে করতে চাই, সেটা হচ্ছে ধরলাম আমি x1 x2 x3 একটা ভেক্টর, এটার সাথে ইনার প্রোডাক্ট করতে চাই y1 y2 y3, তাহলে জিনিসটা দেখতে কিরকম হবে, x1 y1 প্লাস এর x2 y2 প্লাস এর x3 y3। এই জিনিসটাকে আমরা যদি ম্যাট্রিক্স আকারে লিখি তাহলে এটা এইভাবে লিখলে আমাদের কাজ হয়ে যায় x1 x2 x3 y1 y2 y3। তাহলে কি হয়ে যায়, ইনার প্রোডাক্টটা আমার x1 ইন্টু y1 x2 ইন্টু y2 x3 ইন্টু y3 গুলো যোগফল চলে আসে। এইখানে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমরা যখন ম্যাক্সিমাম এখানে ইউজ করব তখন সবগুলাই প্রায় কলাম ভেক্টর ধরে নেই। তাহলে যেহেতু এটা রো ভেক্টর বানানো হয়েছে তাহলে এটা কি লেখা যায় xt, আর এইটা হচ্ছে কি y। তার মানে প্রায় দেখা যাবে যে আমরা ইনার প্রোডাক্ট ব্যবহার করতে বা আচ্ছা, আবার ইনার প্রোডাক্ট যেমন যদি আমরা একই ভেক্টরের সাথে একই ভেক্টর ইনার প্রোডাক্ট করি তাহলে তার স্কয়ার চলে আসে, তাহলে দেখা যাবে যে স্কয়ার বোঝানোর জন্য আমরা কি করতেছি, সেম ভাবে xt x লেখা শুরু করছি। এখন আরেকটা জিনিস যেটা কাজে লাগে খুব বেশি সেটা হইতেছে আমি যদি কোনো একটা ভেক্টরের জাস্ট খালি আহ, ইয়েগুলো যোগফল বের করতে চাই, তার যে উপাদানগুলো আছে তাকে আমরা যেটা করতে পারি, ধরে নিলাম ওই ভেক্টরটা হচ্ছে x1 x2 আর x3, একে যদি তার লেংথের সমান একটা ওয়ান ভেক্টর দিয়ে খালি ইনার প্রোডাক্ট করে দিই তাহলে কাজ হয়ে যায়। তাহলে কি হবে, x1 ইন্টু ওয়ান x2, তারপর হচ্ছে কি x2 প্লাস এর x3। তো এই জিনিসটা আমাদের সামনে অনেকবার কাজে লাগে, তো এই জিনিসটা এই কারণে বলে যাওয়া গেল। পিথাগোরিয়ান থিওরেম এগুলো তো জানি, এগুলো নিয়ে লাস্ট যেটা করতে পারি সেটা হচ্ছে কি আইজেন ভেক্টর বা আইজেনের যে আলাপটা যখন আসে। তো আইজেনের আইডিয়াটা কি, কতক্ষণ আগেই বলছি যে আমাদের একটা ভেক্টর মানে ম্যাট্রিক্স এর কাজ হচ্ছে ট্রান্সফরমেশন করা কোনো একটা ভেক্টরকে। তো ট্রান্সফরমেশন করতে গিয়ে সে কি ট্রান্সফর্ম করবে, এই আইজেনের ক্ষেত্রে আমাদের একটা স্পেসিফিক মানে একটা স্পেসিফিক ট্রান্সফরমেশন ঘটে। কিরকম, ধরে নিলাম একটা ভেক্টর এরকম ছিল, আইজেন ভেক্টর মানে আইজেন ম্যাট্রিক্স এসে যখন তাকে করে ট্রান্সফর্ম করে, তখন তার এই এই লাইনটা বরাবরই তাকে ট্রান্সফর্ম করবে। তার মানে তার দিকের পরিবর্তন করবে না। আচ্ছা, দিকের পরিবর্তন করবে না বলতে কিন্তু আমি আবার বিপরীত হবে না এটা বোঝাইনি, আমি বলছি যে লাইনটা থেকে সে সরবে না। তাহলে সে এরকম ছিল, তাইলে তার যেই ট্রান্সফর্ম ম্যাট্রিক্সটা হবে দেখা যাবে এই লাইন বরাবর টেনে লম্বা করে দিছে বা খাটো করে দিছে বা বিপরীত করে দিছে, কিন্তু সব যা হয়েছে সব এই লাইন বরাবর হয়েছে। এই কারণে দেখ, এক্স হচ্ছে কি আমার একটা ভেক্টর, তার উপরে আমি ম্যাট্রিক্সটাকে কাজে লাগাইছি। এখন ট্রান্সফরমেশনটা এমন হয়েছে যে ম্যাট্রিক্সটার সাথে একটা স্কেলার ল্যামডা এক্স মানে ল্যামডা গুণ হয়ে গেছে। তাতে হয়েছে কি কি,
যদি স্কেলারটার মান -1 হয় তাহলে এক্সটা কি হয়ে যায়, বিপরীত হয়ে যাবে যদি এক্সটা এদিকে থেকে থাকতো। আর এক্স এর ল্যামডা ভ্যালু যদি 3 হয় তাহলে এক্স এর মান তার আগের লেন্থের তুলনায় 3 গুণ হয়ে যেত। এই কারণে এই শর্তটা মেনে চলে এ এক্স ইজ ইকুয়াল টু ল্যামডা এক্স। এটা হচ্ছে কি আমার আইজেন ভেক্টরের ইয়ে। এখন কথা হচ্ছে আইজেন ভেক্টর থেকে আইজেন মান তো আমাদের বের করতে দেয়, আমরা কি করি যে এ এক্স মাইনাসের ল্যামডা এক্স ইজ ইকুয়াল টু 0 ধরে নিই। এখন দেখ 0 আমরা যখন বলতেছি তখন এটা তো আসলে একটা ম্যাট্রিক্স, তাই না? এ এক্স একটা ম্যাট্রিক্স, ল্যামডা এক্স একটা ম্যাট্রিক্স, তার মানে এই পাশে 0 হচ্ছে একটা ম্যাট্রিক্স। এখন 0 যদি ম্যাট্রিক্স হয় তাহলে দেখ কতক্ষণ আগে মাত্র আমরা পড়ে আসছি যে 0 যদি ম্যাট্রিক্স হয় তাহলে এটা আসলে কি মিন করে, নাল স্পেস। তার মানে তুই যত কিছুই করছিস সবকিছু ঘুরে ঘুরে এসে নাল স্পেসের মধ্যে পড়ছে। এখানে আমি একটা আরেকটা ইয়ে বলি, সেটা হইতেছে খেয়াল মানে এই জিনিসটা একটু খেয়াল করলে ভালো ইয়ে বুঝবি। এটা একটা ইয়ের উদাহরণ দিয়ে যাই, ধর আমাদের 1 1, আমি যদি এটা ডিটারমিনেন্ট বের করি, এই ডিটারমিনেন্ট আসলে কি করি, 1 × 1 - 0। তো 1 - 0, 1 আসতেছে, ভালো কথা। এখন এটাকে যদি আমরা একটু ছবিতে আঁকি তাহলে এটা আসলে কি, আমার এই বরাবর একটা 1 লেংথের ম্যাট্রিক্স ইয়ে ছিল, ভেক্টর ছিল, আর এই বরাবর একটা 1 লেংথের ম্যাট্রিক্স ছিল, এই দুইটা। তাহলে দেখ এই 1 গুণ করছে, এই 1 গুণ করছে, তাহলে আমি আসলে ক্ষেত্রফল বের করছি না। এখন ক্ষেত্রফল যদি বের করে থাকি এই জিনিসটা আরেকটু ক্লিয়ার হবে যদি আমরা একটু মানগুলো পরিবর্তন করে দিই। 10 না দিয়ে এবার দিব হচ্ছে গিয়ে 3002। তার মানে 30 মানে কি, এই বরাবর 3, আর আমার লম্ব বরাবর হচ্ছে গিয়ে কত, 2। তাইলে এইটার ক্ষেত্রফল 3 × 6 হওয়ার কথা। তাইলে আমার এটা কি হয়েছে, মিলে গেছে। এখন গ্যাঞ্জামটা লাগে এই হইতেছে হচ্ছে গিয়ে যদি আমার এই বেস ভেক্টর গুলা পরস্পর লম্ব না হইতো, লম্ব না হয়ে যদি এই টাইপের একটা ইয়ে হইতো তাইলে তো দেখা যায় প্যাচ লাগা যাবে। তাহলে দেখা যাবে এই বেস ভেক্টরটা আমি ধরে নিলাম হচ্ছে গিয়ে কত, 1, 3, আর এখানকার বেস ভেক্টরটা আমি ধরে নিলাম হচ্ছে গিয়ে 3, 1। তাহলে 3, 1 যদি হয় তখন তুই ক্ষেত্রফলটা বের করবি কেমনে, যে তুই এটা বিভিন্ন ভাগে ভাগ করবি। তো পুরো এই পুরাটা থেকে তুই এই এই মার্ক করা অংশটা বিয়োগ করে দেওয়ার ট্রাই করবি। তো দেখ এই জিনিসটা যখন হ্যাঁ, তুই তো অন্য স্লাইডে গেছিস? না না, আমি সেম স্লাইডে আছি কেন? তুই কি মানে তুই কি দেখাচ্ছিস আমার হ্যাঁ, কিছু আসো? আচ্ছা আমার কি তাহলে মনে হয় নেট একটু ইয়ে করছে, দাঁড়া। নেট, আমারও মনে হয় নাকি আলাদা আছে। আমার জন্য হলে তো সমস্যা। তুই কি ম্যাথ বা কিছু দেখাচ্ছিস? হ্যাঁ আমি একটা ম্যাথ দেখাচ্ছিলাম। ও হ্যাঁ, এটা কি, এখন এখন আসছে, এখন আসছে। এর হ্যাঁ আগে আচ্ছা আরেকবার তাইলে, একটু বলতো, একটু হ্যাঁ শুরু যে থেকে জিনিসটা আমি শুরু কর। আচ্ছা তুই কোনখান থেকে মিস করছিস, আমি যে 1100 দিয়ে ক্ষেত্রফল নির্ণয় বুঝাইতেছিলাম, এটা কি পাইছিস? না, এটা পাইনি। মানে আমি আচ্ছা তাহলে আমার হ্যাঁ বল। আমার আলাপটাই ছিল হচ্ছে কি আচ্ছা শোন, যদি না দেখতে পাস তাহলে আমার মাঝখানে থামায় বলবি। সেটা হইতেছে আমার যেটা ইয়ে ছিল, আমি ডিটারমিনেন্টের আলাপ করতেছিলাম। তো ডিটারমিনেন্টের মধ্যে আচ্ছা ঠিক আছে, যেহেতু মোটামুটি শুনছো এই কারণে আমি শুরু থেকে এটা ইয়ে করি। দেখ 3002 দুইটা ভেক্টর নিছি। 3002 ভেক্টর আকারে যদি আঁকি তাহলে 30 হচ্ছে কি এইটা, আর 02 হচ্ছে কি এইটা, ভালো কথা। তাহলে দেখ তাদের ক্ষেত্রফলটা যদি তুই বের করতে চাস তাহলে লেংথ হচ্ছে গিয়ে 3 আর হাইট হচ্ছে গিয়ে 2, তাহলে কত হবে, 3 × 2 = 6, ভালো কথা। এখন আমরা যদি ডিটারমিনেন্টটাও বের করতে যাই তাহলে দেখ কি হবে, 3 × 2 - 0, তার মানে সেই 6 আসতেছে। তার মানে আমাদের একটা রাফ আইডিয়া হলো, আচ্ছা আচ্ছা আমাদের যদি ক্ষেত্রফল বের করতে যাই তাহলে হয়তো বা ডিটারমিনেন্ট কাজে লাগতে পারে। ওকে, এই জিনিসটা এখন কি দেখা যাচ্ছে না? হ্যাঁ দেখা যাচ্ছে, But তুই কিছু লিখছিস, কিছু তো লিখিস নাই আগেরটাই তো। হ্যাঁ হ্যাঁ মানে আহ, এখন আচ্ছা আমি যে এখন বেগুনি কালারের দাগ দিচ্ছি এটা কি দেখা যায়? হ্যাঁ হ্যাঁ, মানে আচ্ছা, তোর আগে দেওয়া ছিল ওগুলো দেখা যায়। হ্যাঁ, তুমি কিছু ওকে। দিছিস? এই যে আমি যেমন আঁকতেছি আঁকাটা দেখা যাচ্ছে না? না, আচ্ছা তাইলে তো দাঁড়া, আমি স্ক্রিনশটটা অফ আমি করে আরেকবার, আমি নেট চেঞ্জ করবো কি যেতে চাই। আচ্ছা আমি আরেকবার অফ করে অন করি, তাহলে যদি ঝামেলা থাকে তাহলে বোঝা যাবে তোর এখানে ঝামেলা। এখন দেখা যায়? হ্যালো, হ্যাঁ হ্যাঁ বল। হ্যাঁ এখন দেখা যায়? এখন শেয়ার কর না, এখন তো কিছু দেখা যায় না। আচ্ছা তোর মেবি নেটে ঝামেলা করতেছে নাকি?
বেটাই আসছে তো। আচ্ছা আমি দেখে আসি তো। আমি আমার ল্যাপটপে দেখা যায় কিনা, যদি রেকর্ড হয়ে থাকে তাহলে তো মনে হয় তুমি দেখতে পাবে। হ্যাঁ এখন দেখা যায়। হুম। আচ্ছা, তাহলে আমি যে এটা করতে যাচ্ছি, এখন মনে কর এরকম যদি সিম্পল না হয়ে একটু কঠিন টাইপের কোন একটা চলে আসছে, ধর আমার বেসিক ভেক্টর গুলা এই টাইপে চলে আসছে, যে একটা বেসিক ভেক্টর এখানে আর একটা বেসিক ভেক্টর হচ্ছে গিয়ে এখানে, তাহলে ওরা যে সামান্তরিকটা ফর্ম করবে এটা হচ্ছে দেখতে এরকম। তাহলে ওদের ক্ষেত্রফল যদি বের করা লাগে তখন আমরা কি করবো, ধরে নিলাম এটা হচ্ছে গিয়ে 3 1 আর এটা হচ্ছে গিয়ে 1 3। তাহলে 3 1 1 3 এদের যদি আমরা বের করি, তাহলে আসবে 3 3 9 মাইনাস এর 1 = 8। তো অ্যাকচুয়ালি এখানে মাইনাস টাইনাসের কাহিনী কি হয়েছে, যদি জিনিসপত্র একটু ঘাটাঘাটি করা যায় তাহলে দেখা যাবে গিয়ে কি, আমরা যখন ক্ষেত্রফলটা বের করবো তখন ক্ষেত্রফলটা বের করার জন্য আমরা এই পুরাটারে এই বড় বড় আকৃতিতে ধরে নিতে পারি। তো বড় আকৃতিতে ধরে নেওয়ার পরে এই পুরোটা ক্ষেত্রফল বের করে আমি যদি আমার এই যে মার্ক করা রিজনটা যদি বাদ দিয়ে দিই, তাহলে আমার অ্যাকচুয়াল ক্ষেত্রফল যেটা আমি বের করতে চাচ্ছিলাম চলে আসবে না? হ্যালো? আহ, আমার স্ক্রিন চলে গেছে, একটু দাঁড়ান। আই গেস তাহলে তো নেটের সমস্যা, আমি একটু বলতে থাকি তাহলে তুই পরে রেকর্ডিংটা একটু দেখিস, হ্যাঁ? তো আহ, যেটা আমার মেইন ছিল, তাহলে দেখ এই বিয়োগ, মানে এই বিয়োগের কাহিনীটা এখান থেকে আসে, যে আমার ডিটারমিনেন্ট অ্যাকচুয়ালি কি করে, যেই মানে যত ডি তার যদি 2D হয় তাহলে ক্ষেত্রফল, 3D হলে কি হবে তার ঘন ইয়েটা, এটার নাম কি, উম, আরে আয়তনটা, হ্যাঁ আয়তনটা বের করে দেয়। তো দেখ আমাদের এই আলাপটা জানি কেন করলাম এতক্ষণ, এটাই ভুলে গেছে। হ্যাঁ মনে পড়ছে। তো আমরা যে জায়গার মধ্যে ছিলাম আর কি, যে আমরা আহ, বের করতে চাই, আইজেন ভেক্টর বের করতে চাই। তাহলে আমাদের এ এক্স মাইনাস এর ল্যামডা এক্স যেহেতু একটা জিরো ভেক্টর চলে আসছে, মানে একটা জিরো ম্যাট্রিক্স ওটার কথা, তাহলে একটা ম্যাট্রিক্স যদি শূন্য হয় তাইলে তার সবকিছু মানে সকল পয়েন্ট গিয়ে ওটা 0 0-তে কনভার্ট হয়ে যাবে ট্রান্সফরমেশনের পরে। তাহলে ট্রান্সফরমেশনের পরে যদি 0 0-তে কনভার্ট হয় তাইলে তার ক্ষেত্রফল বল, আয়তন বল বা হায়ার ডাইমেনশনে যা খুশি তাই হোক, ওটা তো জিরোই আসবে, তাই না? তা এই কারণে আমরা কি করি, ডিটারমিনেন্ট অফ এ এক্স মাইনাস এর ল্যামডা এক্স কি ধরে নিই, জিরো ধরে নিই। আমরা এখান থেকে ল্যামডা মান বের করতে পারি যে কোন কোন আইজেন মানগুলো পাওয়া যায়। তো এইটা গেল। তো ডিটারমিনেন্ট নিয়ে মোটামুটি আমরা কথাবার্তা বলছি। এখানকার মধ্যে যেটা ইম্পর্টেন্ট, ডিটারমিনেন্টের মধ্যে, আচ্ছা ডিটারমিনেন্টের কথাবার্তায় কিছু বলে ফেলছি। আগের জিনিসপত্র এই সূত্রগুলো জাস্ট পড়ে নি, সেগুলো আমাদের আগের জিনিসপত্র। অর্থোগোনাল ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য হচ্ছে কি, অর্থোগোনাল ম্যাট্রিক্স তারাই হবে। এখন আমরা দেখছিলাম তো যে ম্যাট্রিক্সের মধ্যে যেই ইয়েগুলো থাকে, কলাম বরাবর যেগুলো থাকে এগুলো তো আসলে একটা ভেক্টর। তাহলে অর্থোগোনাল ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য হইতেছে ওই ভেক্টরগুলো পরস্পরের ডট গুণফল কি হবে, জিরো হবে। তার মানে এটা যদি হয় ভেক্টর ওয়ান বা কলাম ওয়ান ধরলাম, আর এটা যদি হয় কলাম টু, এরকম যদি হয় কলাম থ্রি, এরকম যদি অনেকগুলো কলাম থাকে, আমরা বলতেছি যে কলাম বরাবর যারা আছে তাদের প্রত্যেকে যদি আমরা ইনার প্রোডাক্ট নিই তাহলে কি হবে, জিরো হবে। তার মানে তারা পরস্পর কি লম্ব। তাহলে এটা হচ্ছে অর্থোগোনাল ম্যাট্রিক্স। তো আমাদের পরীক্ষার মধ্যে এই জিনিসটা দিছিল আর কি, যে কোনো একটা কিউ কিউ এক্স, এটা যদি আমরা নিই, কি নাম বলে এটাকে, নর্মের স্কয়ার নিই, তাহলে এটা যে সমান আসে, ওই এক্স এর সমান আসে। তো এইটা কেন, আমরা যদি নিই, দেখ নর্মের কথা আমরা কতক্ষণ আগে বলে আসছি, যে নর্ম করতে গেলে আমরা এক্স টি এক্স করি যদি তার নিজের দৈর্ঘ্য বের করা লাগে। তাহলে আমরা যখন কিউ এক্স এর নর্ম বের করব তখন আমি কি করব, আমরা কিউ এক্স এর ট্রান্সপোজ আর কি কিউ এক্স আসবে। ভালো কথা। তাহলে এখান থেকে কি আসবে, এক্স টি, এটা হচ্ছে গিয়ে ট্রান্সপোজের সিস্টেমই কিউ এক্স। এখানে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হইতেছে, এরা যেহেতু পরস্পর লম্ব, এই কারণে কিউ ট্রান্সপোজ আর কিউ এটা গুণ করলে কি আসে, আইডেন্টিটি ভেক্টর আসে। তাহলে এই জিনিসটা যদি আমার আইডেন্টিটি ভেক্টর হয়ে যায় তাহলে কি হবে, এক্স টি এক্স থেকে যাবে। তাহলে এক্স টি এক্স আসলে কি, এক্স এর নর্ম, যেটা আসলে কি এই পাশে সমান হয়। আচ্ছা। তো এক্সামে কি আসছিল বলে কোয়েশ্চেনটা? কোনটা কোনটা, এই যে যে এইটা দিছিল, যে এইটা সমান সমান এইটা দেখাও। ও আচ্ছা। ঠিক আছে। তো এই জিনিসটা হ্যাঁ মানে এটা কি, আরেকটা এই যে
হ্যাঁ, গ্রেডিয়েন্ট না কি বের করতে দিছিল, ওইটা করে দিস তো। সিঁড়ির মধ্যে বের করতে দিয়েছিলাম মানে বুঝিনি। গ্রেডিয়েন্ট বের করতে দিছিল না একটা, ওই যে হ্যাঁ হ্যাঁ, এ প্লাস বি ওইটার মধ্যে যখন নাকি। হ্যাঁ ওইটা তো ইয়ে পার্টের মধ্যে ছিল, মানে পরে আমরা যে পার্ট গুলো পরে করবো ওগুলো। পরে। ও হ্যাঁ ওই আচ্ছা সময়, ওই সময় একদম ডিটেলসে করে দিব। ওকে। আচ্ছা, সিমেট্রিক ম্যাট্রিক্স, আচ্ছা সিমেট্রিক ম্যাট্রিক্স এর, আচ্ছা সিমেট্রিক ম্যাট্রিক্স আর আইজেন ভ্যালু ডিকম্পোজিশন আর রেলে কোশেন্ট, এই ধরনের তিনটা চারটা জিনিস আছে, এইগুলো আমি পরের দিন ইয়ে করবো। মানে এগুলো একটু আমার একবার মনে করতে হবে। তো ভেক্টর রিলেটেড যেই বেসিক গুলার মধ্যে কিছু কিছু আমরা শেষ করলাম, আর কিছু শেষ করবো। গ্রেডিয়েন্ট, ধরলাম কোন একটা স্কেলার ভ্যালুর গ্রেডিয়েন্ট আমি কোন একটা ভেক্টরের সাপেক্ষে বের করতে চাই। তাহলে ভেক্টরের সাপেক্ষে বের করতে চাই মানে কি, আমি ধরলাম আমার ভেক্টর হচ্ছে গিয়ে v1, v2, v3। তো আগে আমরা যখন ডেল এফ বাই ডেল এক্স বের করতাম, তাহলে এক্স যদি একটা স্কেলার ভ্যালু হতো, তাহলে ডেল এফ বাই ডেল এক্স আসলে কি মিন করে এটা আমরা জানি, এফ টু মাইনাসের এফ ওয়ান, এক্স টু মাইনাসের এক্স ওয়ান এরকম। কিন্তু যখন আমার যা সাপেক্ষে করতেছি সেটা যখন একটা ভেক্টর হয়ে গেছে, তখন একটা ঝামেলা। তো এই ঝামেলাটা আমরা অ্যাড্রেস করি কেমনে? এটা মানে ভি এর সাপেক্ষে আমি এফ এর ইয়ে নিতেছি, এই জিনিসটার মানে একটা এরকম যে আমি ভি এর প্রত্যেকটা এলিমেন্টের সাপেক্ষে এফ কে নিব, ডিফারেন্সিয়েট করবো। তার মানে কি হবে, ডেল এফ বাই ডেল ভি ওয়ান, ডেল এফ বাই ডেল ভি টু, ডেল এফ বাই ডেল ভি থ্রি, এরকম যতগুলো থাকবে। তার মানে গ্রেডিয়েন্ট বুঝলে আমরা কি বুঝবো, ডেল এফ মানে ডেল ডেল এর ইয়ে থাকবে। এখন আকৃতিটার সাথে কার্ডটার সাথে মিলে দেখ, যে ভেক্টরটা আছে ওই ভেক্টরটা যে আকারের ছিল, আমার গ্রেডিয়েন্টের আকারটা কি হয়েছে, সেমই হয়েছে। এইটা আমরা একটু মাথায় রাখলাম। আচ্ছা, এইবার দুনিয়ার মধ্যে আমারে ভেক্টরের সাপেক্ষে স্কেলারে করতে দিছে, ভেক্টরের সাপেক্ষে ভেক্টরে করতে দিবে না এটার তো কোনো গ্যারান্টি নেই। তাহলে ভেক্টরের সাপেক্ষে ভেক্টর যখন আমাকে করতে দিল, তার মানে কি এটা আসলে বিশাল বড় কম্বিনেশন হবে। ধরে নিলাম আমি v1, v2, v3 এটার সাপেক্ষে আমাকে বলছে x1, x2, x3 কে করতে। তাহলে v1 দিয়ে x1 এর করা যায়, v1 দিয়ে x2 করা যায়, v1 দিয়ে x3 করা যায়, আবার v2 দিয়ে এই তিনজনের করা যায়, আবার v3 দিয়ে এই তিনজনের করা যায়। তার মানে দেখা গেল কি যে আমার যতগুলো হবে এটা হবে কি তাদের গুণফলের সমান, তাহলে এই আকারে থাকবে। তো সিস্টেমটাই হবে যার সাপেক্ষে আমি করতেছিলাম, এটাকে বলে জ্যাকোবিয়ান। এই জ্যাকোবিয়ানটার মধ্যে আমরা করব কি কি, যখন জ্যাকোবিয়ানটা বানাবো, তখন দেখ যার সাপেক্ষে আমরা করব তাকে রাখবো হচ্ছে কি কি, রো বরাবর, সে রো বরাবর চেঞ্জ হবে। এই কারণে খেয়াল কর, এফ কে, এফ আর হ্যাঁ, এফ কে যখন করছে, এফ এর ইয়ে হইতেছে কত, কই ছিল, ডেল এফ ডেল এ, হ্যাঁ দেখ, এফ একটা জ্যাকোবিয়ান অফ এফ বের করতে বলছে। এইটা ছিল হচ্ছে গিয়ে এন সাইজে, এইটা করতেছে হচ্ছে গিয়ে এম রে। কিরকম কথাটা, দেখ এফ হচ্ছে গিয়ে ওয়ান থেকে শুরু হয়েছে, এফ এম পর্যন্ত আছে, তার মানে এফ হচ্ছে গিয়ে এম লেংথের একটা ভেক্টর। সেম ভাবে আমার এক্স হচ্ছে গিয়ে কি, ওয়ান থেকে শুরু হয়ে এন পর্যন্ত গেছে, তার মানে সে হচ্ছে এটা ওয়ান বাই এন লেংথের একটা ভেক্টর। তাহলে এটাকে যখন শুরু করছে, তো জিনিসটা এরকম ভাবে যে আমরা এফ ওয়ানটা উপরে সেম রাখছি, এক্স এর সাপেক্ষে পুরা রো বরাবর তাকে শেষ করে দিছি, যে আমার কতগুলো করা লাগবে। তাহলে রো এর মধ্যে এক্স ওয়ান থেকে শুরু করে আমি এক্স ইয়েতে যাব, মানে প্রতিটা রো এর মধ্যে আমি এক্স ওয়ান থেকে শুরু করে এক্স এন পর্যন্ত গেছি। তাহলে দেখ প্রতিটা কলাম, মানে এখানে কলাম আছে কয়টা, এন সংখ্যক। আর আমি যখন নিচে নামছি তখন কি হয়েছে, এফ এর জায়গায় চেঞ্জ হয়েছে, এফ টু আসছে। এই এফ টু রে আমি আবার এক্স এর সবার সাপেক্ষে করছি, ফাইনালি এফ এম পর্যন্ত গেছি। তার মানে এখানে কি হয়েছে, এম সংখ্যক কি হয়েছে আমার রো ছিল, আর এন সংখ্যক কি ছিল আমার কলাম ছিল। তাহলে আমি আরেকবার যদি একটু মনে করি, আমার এফ ছিল হচ্ছে গিয়ে এম আকৃতির, আর নিচে এক্স ছিল হচ্ছে গিয়ে কি এন আকৃতির। তাহলে আমার যে আকৃতিটা আসছে সেটা হচ্ছে কি এম বাই এন আকৃতি আসছে। ঠিক আছে, এটা আমরা মাথায় রাখবো, এই জ্যাকোবিয়ানটা আমাদের অনেকবার অনেক জায়গায় কাজে লাগে। সেম ভাবে আরেকটা আছে হচ্ছে কি হেসিয়ান, সেটা হচ্ছে কি আহ, কোন একটা স্কেলার রাশিকে একটা ভেক্টর রাশির সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েট। তাইলে দেখ প্রথমটা কি ছিল, এফ বাই এক্স ওয়ান স্কোয়ার। তাইলে একটার মধ্যে এক্স ওয়ান, মানে আমার রো বরাবর আমি এক্স ওয়ান কে স্থির রেখে পরে গুলো আমি এক্স ডি পর্যন্ত চলে গেছি। আর কলাম বরাবর কি হয়েছে, আমি এক্স এক্স এরিয়া বরাবর এক্স ডি পর্যন্ত চলে আসছে আর কি। মানে এইটা আসলে যেহেতু মানে এক্স এরিয়া এটা সবসময় সিমেট্রিক ম্যাট্রিক্সে আসবে, তার মানে রো বরাবর যা কলাম বরাবর তা, মানে এটা ট্রান্সপোজ করলে সেম জিনিস আসবে। সো এটা নিয়ে প্যারা খাওয়া দরকার নেই যে কোনটা আগে হবে কোনটা না হবে, এই নামগুলো একটু মনে রাখলাম এই আর কি। তো ম্যাট্রিক্স ক্যালকুলাস এর মধ্যে এই জিনিসটা আমি করছিলাম হাতে, তো তোরা যদি করিস তাহলে তোরাও মজা পাবি।
কিরকম কথাটা, যেমন দেখ ডেল ডেল এক্স এর সাপেক্ষে এ টি এক্স ইজ ইকুয়াল টু এ, এটা প্রুভ করতে বলছে। কিরকম কথাটা, ধরে নিলাম এ ভেক্টরটা হচ্ছে গিয়ে A1 A2 A3। আচ্ছা, তাহলে এক্স ভেক্টরটা কি হবে, x1 x2 x3। ভালো কথা। এখন যেহেতু আমাকে এটি এক্স করতে বলছে, তাহলে আমি কি করব, A1 A2 A3। তাহলে এটার রেজাল্টটা কি হবে, A1 x1 প্লাস এর A2 x2 প্লাস এর A3 x3। ভালো কথা। তাহলে দেখ এটা হচ্ছে কি আমার এফ এর মান, কথার কথা। তাহলে এফ হচ্ছে কি এটা। তাহলে তোকে যেটা করতে বলছে সেটা হইতেছে ডেল এক্স অফ এফ। তার মানে কি, তুই সবার উপরে কি করবি, ডেল এফ বাই ডেল x1, তার নিচে আছে ডেল এফ বাই ডেল x2, তার নিচে আছে ডেল এফ বাই ডেল x3। এই সবগুলা মান আমাকে বসাতে হবে। এখন দেখ ডেল এফ বাই ডেল x1 যদি করি, তাহলে এগুলোর মধ্যে তো x1 না, এগুলো জিরো হয়ে যাবে, শুধুমাত্র a1টা বাকি থাকবে। ওকে, তাহলে a1 আমি বসাইলাম। সেম ভাবে x2 কে করতে গেলে a2টা বাকি থাকবে, বসাইলাম। x3 কে দিয়ে করতে গেলে a3টা বাকি থাকে, বসাইলাম। এখন দেখ তো আমরা সেই a ভেক্টরটাকে ফেরত পাইছি না, ডিফারেন্সিয়েট করার পরে। বুঝছি কি জিনিসটা? হ্যাঁ আচ্ছা, এটা যদি বুঝে থাকি, তাহলে এরপরেরটা হচ্ছে কি তুই নিজে করবি, সেটা হচ্ছে এক্স টি এ এক্স। এক্স টি এক্স মানে কি, x1, খুব বেশি বড় নেওয়া দরকার নেই, x1 x2 x3। এটা হচ্ছে কি x টি। এ এ ম্যাট্রিক্সটাকে আমরা নিব হচ্ছে গিয়ে A B C D E F G H I, আর পরে আবার এক্স আছে, তার মানে কি x1 x2 x3। তাইলে এটার আকার কি 1/3, এটা হচ্ছে কি 3/3, আর লাস্টটা হচ্ছে কি 3/1। তার মানে ফাইনালি যেটা আসবে এটা হচ্ছে 1/1, একটা স্কেলার। ওই স্কেলারটাকে এক্স এর সাপেক্ষে করলে কি আসবে, একটা ভেক্টর আসবে। তো করবি কি, প্রথমে এই ডিফারেন্সিয়েটটা করবি, আর ডান পাশে এ প্লাস এর এটি এক্স, এটা যোগ করে দেখবি, যে দেখবি যেটা সেম আসতেছে। তো এটা হাতে করলে জিনিসটা মজাই লাগে, করে দেখিস। তো কনভেক্স ফাংশন দিয়ে আজকে আমি শেষ করব। কনভেক্স ফাংশনটার এ পর্যন্ত যা যা বলছি, এটা নিয়ে কোনো সমস্যা আছে কি? না, একটু আগে যেটা বললি ওটা ডিরাইভ করতে, এই যে যেটা তোর হ্যাঁ, হচ্ছে এক্স ট্রান্সপোজ এক্স, মানে এটা কি তোর ডিরাইভেশন না, এটাকে নাকি তোর ম্যাট্রিক্স দিয়ে প্রুভ করতে বলবে? আমি ডেরাইভ না, আমি আসলে তোরা জাস্ট একটা এক্সাম্পল দিয়ে, আচ্ছা এটা যে ও এইভাবে আচ্ছা, কাজ। এক্সাম্পল দিয়ে বুঝতে, ও আচ্ছা বুঝতে হ্যাঁ, পারছি। ঠিক আছে। এখন দেখ একটা কনভেক্স ফাংশন তো দেখতে এরকম। তো কনভেক্স ফাংশন, কোন একটা ফাংশন কনভেক্স কিনা এটা আমরা ধরছি কেমনে, এই ফাংশনটার উপরে আমরা দুটো পয়েন্ট নিয়ে একটা স্ট্রেট লাইন দিয়ে অ্যাড করে দিছি। এখন দেখ কনভেক্স হওয়া মানে কি, যে আমার পুরা ইয়াটা, মানে যে ফাংশনটা, এটা স্ট্রেট লাইনটার নিচে থাকবে। তার মানে আমি যদি যে কোনো একটা এক্স কে চুজ করি, ওই বরাবর স্ট্রেট লাইনের যে মানটা, এইটাকে থেকে কি হইতে হবে, বড় হইতে হবে, ফাংশনটা থেকে বড় হইতে হবে। এটা যদি সবার জন্য সত্য হয়, তাহলে এটা কনভেক্স ফাংশন। এটা হচ্ছে কি মেইন আইডিয়া। তো দেখ, আমরা ধরুন এখানকার মানটা হচ্ছে কি x1, এটা হচ্ছে কি x2। এই x1 থেকে x2 এর ভিতরে যে কোনো পয়েন্টকে আমি যদি করতে চাই, তাহলে আমরা একটা বুদ্ধি বের করলাম, সেটা হচ্ছে x1 x2 মাইনাসের x1। তাহলে দেখ x1 এর সাথে আমি কাকে যোগ করতেছি, x2 মাইনাসের x1, তার মানে এই ডিস্টেন্সটা, এই পুরোটা যদি যোগ করি, তাহলে কি আমি x2 তে চলে আসবো না? হ্যালো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর যদি আমি পুরোটা যোগ না করে জাস্ট খালি এটাকে জিরো দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে কি আমি x1 এ থাকবো না? হ্যাঁ আর তার মানে আগের বার পুরোটা যোগ করা মানে কি ছিল, ওয়ান এর মধ্যে। তার মানে জিরো থেকে ওয়ানের ভিতরে যে কোনো পয়েন্টে যদি মানে জিরো থেকে ওয়ানের ভিতরে কোনো কিছু যদি আমি বসাই, তাহলে ভিতরে যে কোনো পয়েন্টে আমি কি করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যে কোনো পয়েন্টকে যদি আমি অ্যাক্সেস করতে পারি, তাহলে আমি কি করলাম, এটার সাথে একটা ভ্যারিয়েবল গুণ করে দিলাম, টি। ওকে, ভ্যারিয়েবল টি যদি গুণ করে দেই, তাহলে আমি এই পয়েন্টটাকে অ্যাক্সেস করছি। এখন আমার যে ফাংশনটা, ওই ফাংশনটার আমি এফ অফ এই পয়েন্টটা তো বসাবো। তো বসাই দিলে কি ফাংশনের এই মানটা চলে আসবে না? তো আমি চাচ্ছি যে এই ফাংশনটা এটা থেকে ছোট হোক, তাহলে সেম ভাবে আমি আগের নিয়মই করতে চাই। দেখ আমি এখানে এবার আমি ওয়াই অক্ষের মধ্যে বসাবো। তো আমার হচ্ছে কি f(x1) হচ্ছে কি এইটা, এই মানটা হচ্ছে কি f(x1), আর এই মানটা হচ্ছে কি f(x2). তাহলে আমি আগের মতোই যদি এক্সেস করতে চাই, তাহলে f(x1) প্লাসের কি হবে, f(x2) মাইনাসের f(x1). এই জিনিসটাকে টি দিয়ে আমার গুণ করতে পারো। যেমন তুই প্রশ্ন করবি যে আচ্ছা, আগের বার টি দিয়ে যে পয়েন্ট আমি পাইছিলাম, আমি এখন ওই টি দিয়ে এই পয়েন্ট পাবো, এটা গ্যারান্টি কি? কারণ হচ্ছে কি, এটা সরল রেখা, তার গ্রেডিয়েন্ট সব জায়গায় সমান। তার মানে টি, আমি এই বরাবর যতটুকু বাড়লে, মানে যতটুকু বাড়বো, আমি এটার গ্রেডিয়েন্ট অনুযায়ী আমি এক্স্যাক্টলি প্রপোর্শনালি এতটুকুই বাড়বো ওয়াই অক্ষ বরাবর। কথাটা কি বুঝাইতে পারছি?
হ্যাঁ। আচ্ছা, এটা যদি করে থাকি তাহলে এবার আমি দেখ কাজটা শেষ করে ফেলি। সেটা হচ্ছে এফ অফ এক্স ওয়ান প্লাসের কি আছে টি ইন্টু এফ অফ এক্স টু মাইনাসের টি ইন্টু এফ অফ এক্স ওয়ান। এটা হচ্ছে কি আমার ওয়াই অক্ষ বরাবর, তাইলে আমরা যদি সবকিছু ঠিকঠাক করি এফ অফ এক্স টু, তারপরে টি কমন যদি নেই, না টি ইন্টু এফ অফ এক্স টু, তারপরে কি এফ অফ এক্স ওয়ান যদি আমি কমন নেই তাহলে কি হবে ওয়ান মাইনাসের টি। এখন দেখতো ওদের সাথে আমার মিলতে গিয়েও মিলে নাই, কারণ হচ্ছে আচ্ছা এখানে এক্স হচ্ছে গিয়ে আমাদের এক্স ওয়ান আর ওয়াই হচ্ছে গিয়ে আমাদের এক্স টু। এখন কথা হচ্ছে যে ওদের টি ইন্টু এফ অফ এক্স টু আসছে, তার মানে ওদের হিসাবে টি ইন্টু এফ অফ ওয়াই আসার কথা, ওদেরটা কেন আসে নাই? ওরা জিনিসটা করছে এইভাবে, ওরা ওয়াই নিছে বা আমাদের ভাষায় ওরা এক্স টু নিছে, এক্স টু নিয়ে করছে কি কি এক্স ওয়ান মাইনাসের এক্স টু এ করে দিছে, এটার সাথে যোগ করছে। এখন যেহেতু এক্স টু বড় তাহলে এক্স ওয়ান মাইনাসের এক্স টু কি হবে, তার ছোট হবে না, মানে সরি নেগেটিভ হবে না, তাইলে নেগেটিভ। নেগেটিভ। হ্যাঁ। তার মানে এটার মধ্যে যদি ওয়ান গুণ করি তাহলে দেখ শেষ পর্যন্ত এক্স ওয়ান আসে। তার মানে আমাদের যা ধরার মধ্যে পার্থক্য, আর কোনো কিছুই নেই, এই কারণেই চেঞ্জটা আসছে, বুঝছিস? তো আচ্ছা। তো আমাদের যে জিনিসটা ছিল যে আমি আমার ফাংশনের মধ্যে এক্স এর পয়েন্ট গুলোকে এক্সেস করলাম, ফাংশনের মধ্যে পুট করলাম, এবং আমি এনশিওর করলাম যে ওই ওয়াই অক্ষের মধ্যে যে মানগুলো আছে ওই ওয়াই অক্ষের তুলনায় কি হয়েছে আমার মানে ওই স্ট্রেট লাইনের মধ্যে যে মানটা আছে এটা থেকে যাতে আমার ফাংশনটা ছোট হয়। ইকুয়াল হবে কখন, যখন কিনা এই যে এই দুইটা পয়েন্ট চলে আসবে আর বাকি পয়েন্টের মধ্যে কি হবে, ছোট হবে। জিনিসটা কি বুঝছিস যে কেন কনভেক্স ফাংশনটাকে এইভাবে ডিফাইন করা হয়েছে? আচ্ছা, লেফট সাইডে কি লিখবি? 1 - t টা কিভাবে আসতো? সেম ভাবে চিন্তা কর, আমি আগের মতোই এবার দেখ এই পয়েন্টটাকে আমি যদি এক্স ধরি, এই পয়েন্টটাকে আমি যদি ওয়াই ধরি, তাহলে ওদের মতো যদি চিন্তা করি তাহলে ওয়াই ইন্টু কি হবে এক্স মাইনাসের ওয়াই ইন্টু টি, তার মানে এটা নেগেটিভ তাই না? তাহলে তাহলে এটা কি হবে এক্স টি মাইনাসের ওয়াই টি, তাহলে দেখ এক্স টি, তারপরে যদি আমরা ওয়াই কমন নেই তাহলে ওয়াই মাইনাসের টি, দেখ তো মিলছে কিনা, আচ্ছা, টি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বুঝছিস? আচ্ছা, হ্যাঁ। তো এটা এক্স্যাক্টলি এখান থেকে আসছে, তো এটাই হচ্ছে আমাদের কনভেক্স ফাংশন। আচ্ছা, বুঝতে পারছি। তো এখান থেকে আসলে কি আসতে পারে? না এখান থেকে আমার যতটুকু ইয়া স্যার একটা চেক করতে দিতে পারে যে অমুকটা কনভেক্স ফাংশন কি ফাংশন না, অমুক একটা পয়েন্ট দিয়ে দেখাইতে, বা এই জিনিসটা কি মিন করে, মানে আমি হইলে এক্স্যাক্টলি এই যতটুকু কথা তোরে বললাম না, হুম, হুম। এটা একটা ব্যাখ্যা জানতে চাইতাম যে আচ্ছা তুমি এটা কেমনে বুঝলা, এই টাইপের একটা কোশ্চেন দিতাম। তা আমি এক্সপেক্ট করি যে স্যার বলছে তো যেহেতু এটা থেকে দিবে তাহলে এখান থেকে দেওয়ার কথা। আর পিডিএফ এ স্যারের জিনিসপত্রের মধ্যে এর থেকে বেশি কোনো কিছু বলাও ছিল না, তো হুম, এর থেকে দিলে তো আর কোনো কিছু মানে এর বাইরে তো দেওয়ার কোনো কিছু নেই তাই না? হ্যাঁ, হ্যাঁ। ওকে, এই ঠিক আছে। তাইলে ম্যাট্রিক্স পার্টের মধ্যে আমি যে জিনিসপত্রগুলো বাদ রেখে গেছি সেটা হচ্ছে ওই কোয়াড্রেটিক ফর্ম, তারপরে হচ্ছে গিয়ে কতগুলা সিউডো ইনভার্সেস, সিঙ্গুলার ভ্যালু ডিকম্পোজিশন, এই টাইপের কতগুলো জিনিস এগুলো আসলে আমাদের ইয়ের মধ্যে কাজে লাগে অনেক বেশি। আহ আরে এটার নাম কি, মানে কম্পিউটারের বিএল। মধ্যে ইমেজ, না না ইমেজ প্রসেসিং এর মধ্যে অনেক বেশি কাজে লাগে। তো ওইটা ছিল অর্থোগোনাল ম্যাট্রিক্স। আচ্ছা সিমেট্রিক ম্যাট্রিক্স সম্পর্কে আমরা তো জানি, সিমেট্রিক ম্যাট্রিক্সটা কি, যে সিমেট্রিক ম্যাট্রিক্সকে মানে আমরা যদি রো আর কলাম ট্রান্সপোজ করে দিই তাহলে এটা জিনিসটা সেমই থাকে। তো এইটা নিয়ে মানে এটা হচ্ছে কি সিমেট্রিক ম্যাট্রিক্সের সংজ্ঞা। বাট কথা হলো যে এই জায়গার মধ্যে কতগুলো ইনফো ছিল যেগুলো আমি ভুলে গেছি, এগুলো একটু দেখা তারপরে বলবো না, এটা থাকুক, এটা থেকে ইয়ে থাকুক, হ্যাঁ, কাজ হয়ে যাবে। তো এটা হচ্ছে কি আমার প্রথম পার্ট, এরকম ভাবে করতে করতে কয়েকদিন দিলে অনেকখানি আগে যাবে। ওকে থ্যাংক ইউ রে, একটা সময় থেকে আচ্ছা, শুনবি। ওকে। হ্যাঁ, ইয়া এরকম ভাবে করতে থাকি তাহলে মোটামুটি শেষ হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, তুই আপডেট। হ্যাঁ হ্যাঁ, এটা এটা আমি আপ দিয়ে দিচ্ছি, এটা ইয়া রেডি হোক, ঠিক আছে? তো ওকে। থাকুক, আল্লাহ হাফেজ আজকে।